গত কয়েক বছর ধরে বাংলাদেশে অ্যালার্মিং ওয়েতে তাপমাত্রা বেড়ে চলছে। ঠিক এই মুহূর্তে সৌদি আরব, দুবাই, ওমান কিংবা কাতার থেকেও বাংলাদেশের তাপমাত্রা বেশি। গত সপ্তাহে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর 3 দিনের জন্য জরুরি হিট অ্যালার্ট জারি করেছে। জলবায়ু, আবহাওয়া, তাপমাত্রা নিয়ে অসচেতন আমরা এখনো হয়তো বুঝতে পারছি না হিটওয়েভ আমাদের জন্য কত বড় দুর্যোগ হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। এই ভিডিও রেকর্ড করার সময় পর্যন্ত বাংলাদেশের যশোরে 2024 সালে সর্বোচ্চ 42.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিগত বছর অর্থাৎ 2023 সালে পাবনার ঈশ্বরদীতে সর্বোচ্চ 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যা গত 9 বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। ঢাকার মতো যেসব শহরে আর্দ্রতা বেশি সেখানেই অ্যাকচুয়াল তাপমাত্রা থেকেও তাপমাত্রা আরও 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি মনে হয়। ধরুন ঢাকার তাপমাত্রা যদি 40 ডিগ্রি সেলসিয়াস হয়, আপনার কাছে মনে হবে সেটা 45 কিংবা 46 ডিগ্রি সেলসিয়াস। বিশেষজ্ঞদের মতে এই বছর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড বিগত বছরগুলোকেও ছাড়িয়ে যাবে। ক্লাইমেট চেঞ্জের কারণে পৃথিবীতে যে পরিবর্তনগুলো দেখা দিচ্ছে তার মধ্যে একটি হচ্ছে হিটওয়েভ। যখন কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় এবং সেটা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বজায় থাকে, সেটাকেই বলা হচ্ছে হিটওয়েভ। বাংলাদেশের বাতাসে উচ্চ আর্দ্রতা থাকার কারণে বাংলাদেশ হিটওয়েভের জন্য ঝুঁকিপূর্ণ, কারণ উচ্চ আর্দ্রতা আমাদের শরীরের ন্যাচারাল কুলিং সিস্টেমকে বাধাগ্রস্ত করে। দেখুন, অনেকেই হয়তো ভাবছেন হিটওয়েভের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাপন বিপর্যস্ত হচ্ছে, বাস এতটুকুই। তবে এটি মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে, হিটস্ট্রোক তৈরি করে। চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে জাকির হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। কিন্তু তার ব্যতিক্রম নয়। বাংলাদেশেও কিন্তু প্রত্যেক বছরই অসংখ্য মানুষ হিটস্ট্রোক করে মারা যাচ্ছে। হিটওয়েভের সব থেকে বড় একটা ইম্প্যাক্ট করছে বাংলাদেশের ইকোনমিতে। অ্যাড্রিয়ান আরশট রকফেলার ফাউন্ডেশন দ্বারা প্রকাশিত একটি গবেষণায় দেখা গিয়েছে ঢাকা প্রতি বছর হিটওয়েভের কারণে প্রায় $6 বিলিয়ন লেবার প্রোডাক্টিভিটি হারাচ্ছে, যা ঢাকা শহরের মোট লেবার প্রোডাক্টিভিটি এর প্রায় 8%। বিশেষজ্ঞদের মতে এটা 2050 নাগাদ 10%ও ছাড়িয়ে যাবে। আরো সহজ করে বললে, অতিরিক্ত গরমের কারণে ঢাকায় বছরে যে পরিমাণ প্রোডাক্টিভিটি লস হয় তা দিয়ে 2টা পদ্মা সেতু বানানো সম্ভব। হিটওয়েভ ক্রমাগত কর্মজীবী মানুষদের প্রোডাক্টিভিটি কমিয়ে দিচ্ছে। আরো স্পেসিফিক বললে, যেসব মানুষজন আউটডোরে কাজ করে, যেমন কৃষক, রিক্সা চালক, নির্মাণ শ্রমিক অথবা যারা গার্মেন্টস কিংবা ফ্যাক্টরির মধ্যে একসাথে অনেক মানুষ কাজ করে, তারা অতিরিক্ত গরমের কারণে তাদের প্রোডাক্টিভিটি হারিয়ে ফেলছে। তারা যেহেতু অতিরিক্ত তাপমাত্রায় কাজ করে, তাই খুব সহজেই তাদের মধ্যে ক্লান্তি কিংবা স্ট্রেস দেখা দিচ্ছে, যেটা তাদের কর্মক্ষমতা এবং কর্মঘণ্টা দুটোকেই কমিয়ে দিচ্ছে। গার্মেন্টস, যানবাহন, রিটেল কমার্স এই ধরনের ইন্ডাস্ট্রিগুলো হিটওয়েভের কারণে তাদের মোট ইনকামের 10% ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এইসব ইন্ডাস্ট্রিতে কর্মরত মানুষগুলো ইতিমধ্যেই বিলো অ্যাভারেজ পেমেন্ট পেয়ে থাকে। তাই এই হিটওয়েভের কারণে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন আয়ের মানুষজন। একদিকে তাদের যেমন আয় কমে যাচ্ছে, অন্যদিকে স্বাস্থ্য সচেতনতার অভাবে তাদের মধ্যে বিভিন্ন হেলথ ইস্যু দেখা দিচ্ছে। হিটওয়েভ স্পষ্টত আমাদের জন্য একটা অভিশাপ। এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে ব্যক্তি পর্যায় থেকে প্রশাসনিক পর্যায়ে সবাইকেই সচেতন হতে হবে। প্রশাসনকে প্রশাসনিক জায়গা থেকে HAP বা হিট অ্যাডাপশন প্ল্যান তৈরি করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। দেখুন, আমরা প্রতি বছরই অসংখ্য গাছ কেটে ফেলছি এবং সেই গাছের পরিবর্তে সেই জায়গাতে বহুতল কাচের ভবন নির্মাণ করছি। এখন একটু ভালোভাবে খেয়াল করেন, আমরা প্রথমত গাছ কেটে ফেলতেছি, যেটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। দ্বিতীয়ত, আমরা কাচের বহুতল ভবন নির্মাণ করছি, যেটা আমাদের তাপমাত্রাকে আরো বেশি ওয়ার্ম করে দিচ্ছে রিফ্লেকশনের মাধ্যমে। এখন এগুলোর জন্য কিন্তু কোনো নির্দিষ্ট নীতিমালা বাংলাদেশে নেই। আবার ঢাকা শহরের এত নির্মাণের মধ্যে চাইলেও পরিকল্পনা করে কিন্তু গাছ লাগানো সম্ভব। তবে এই জায়গাটাতে সরকারের সহযোগিতা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সরকারকেই এগিয়ে আসতে হবে। ব্যক্তি পর্যায়ে আমরা চাইলে পরিবেশের জন্য ক্ষতিকর এমন কাজগুলো কমিয়ে দিতে পারি। পাশাপাশি আমাদের আশেপাশে যেসব ফাঁকা জায়গা রয়েছে সে জায়গাগুলোতে চাইলে আমরা গাছ রোপণ করতে পারি।